21 জন ভারতীয় পুলিশ উইথ টিয়ার গ্যাস, রাবার বুলেট এগুলো নিয়ে জাহানাবাদ ক্যান্টনমেন্টে ছিল। ওইটা আমি লাইভ করার পরে একদিন পরে তারা ওখান থেকে চলে গেছে, তারপরে সেনাবাহিনী বিবৃতি দিয়েছে এরকম এম্বাসির কেউ ছিল না। বাট আমি 100% কনফার্ম, কারণ ওখানকার যারা আছে তাদের সাথে ডাইরেক্ট ভাবে কথা বলেছি। বার্মা এক নামটা দিয়েছে এই জানতাকে একটু আন্ডারমাইন করার জন্য। এবং ওইখানে যে একটা পাইপলাইন আছে চায়না এবং ইন্ডিয়ার ওখানে ইনভেস্টমেন্ট আছে, এই কারণে বার্মা অ্যাক্টে কোনো কিছু করতে হলে ভারতের সাহায্য আমেরিকা পাবে না। সো দে নিড বাংলাদেশ। ভবিষ্যতে যারা নির্বাচন করে যে সরকারটাই আসবে সেটা অবশ্যই আওয়ামী লীগ হবে না। তখন আমি চাই যে একটা হানা রেফারেন্ডাম ভোটের মাধ্যমে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, আমি মনে করি, আমি করি যে আমাদের নেক্সট নির্বাচিত সরকার যারাই আসবে, কারণ আমাদের ভারতের যে দাদাগিরিটা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে। আমি প্রথমে ফারুক ভাইয়ের এই ছবিটার ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সামাজিক প্রেক্ষাপটে মানে আমাদের উচিত হচ্ছে, এটা আমার পার্সোনাল থিওরি, যে সামাজিকভাবে যারা এই আওয়ামী লীগ এই গণহত্যা চালিয়েছে এবং তাদেরকে সহায়তা করেছে এদের সাথে আমি অ্যাটলিস্ট সামাজিকভাবে মেলামেশা করতে ইচ্ছুক না। সো আমি যেরকম এখানে আছে এখানে আমেরিকাতে এক্স ডিজিএফআই আছে, বা সাইফুল আবেদিন, মেজর জেনারেল সাইফুল আবেদিন রিটায়ার করে উনি এখানে এসছেন। উনি বেশ টাকা পয়সাও এখানে এসে একটা বিশাল বড় বাড়িও কিনেছেন। এবং তার নামে আমরা অ্যাকচুয়ালি হোস্টে বা হোম হোমল্যান্ড সিকিউরিটিতে আমরা অ্যাকচুয়ালি কমপ্লেন দিয়েছি, তা সে যেহেতু গণহত্যার সাথে জড়িত ছিল এই সেই। এবং তার সাথে আমাদের ক্যাডেট কলেজ কমিউনিটির কয়েকজন ছবি তুলেছিল সামাজিকভাবে। আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে নিন্দা জানিয়েছি ফেসবুকে। জাস্ট পরবর্তীতে তারা ছবিটা ডাউন করে ফেলেছে। আমি জাস্ট বলতে চাচ্ছি যারা এই গণহত্যা এবং অন্যান্য সাথে জড়িত ছিল তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব। সো ওখানে যদি ওনারা এসে বসে থাকেন, আমি হলে ওখান থেকে উঠে চলে যেতাম। আমার মনে হয় সবাই যদি উঠে চলে যেত তাহলে একটা ডিফারেন্ট সিনারিও হতো, যে আমরা সামাজিকভাবে এই তারা যে কাজটা করেছে তাহলে এটা সবার কাছে একটা মেসেজ হইতো। অ্যাটলিস্ট আমি এটা দেওয়ার চেষ্টা করতাম। আচ্ছা, এখন আসলে হচ্ছে ভারত প্রসঙ্গ। ভারতের যেটা হচ্ছে, আমি একভাবে বিএনপির সাথে যে মিটিংটা হয়েছে, আমি মনে করি যে ভারতীয় মিডিয়া এটাকে বড় করে প্রচার করার চেষ্টা করতেছে, যে বা বরফ গলতে শুরু করেছে। হোয়ারেজ এর আগ পর্যন্ত তারা প্রচার করেছে যে ভারত সমস্ত ওই যে ডিমগুলো এক ঝুড়িতে রাখছে এবং ঝুড়িটা ড্রপ করেছে এবং সমস্ত ডিম কিন্তু ভেঙে গেছে। অতএব ওই সিচুয়েশনে এখন তারা আবার বরফ ভেঙে যাচ্ছে, এটা কিন্তু মিলল না। মোট কথা হচ্ছে, আমি মনে করি বিএনপি যদি ইন্ডিয়ার সাথে কথা বলে থাকে, আমি মনে করি এটা নেগেটিভ ভাবে দেখার কিছু নাই। বাট যেটা করতে হবে তাদেরকে একটা মেসেজ দেওয়া, যে তারা যখন এটা জয়েন্ট বিবৃতি বা কোনো কিছু যদি তারা দিতে চায় পরবর্তীতে, যে তাদের সীমান্ত হত্যা থেকে শুরু করে এবং বাংলাদেশে যে অলরেডি আমাদের একজন উপদেষ্টা বলেছে যে ভারতের হাত আছে আমাদের যে হিল ট্রাক্স এখন যে ক্রাইসিস গুলো হচ্ছে, সীমান্ত হত্যা এবং হাজার হাজার সাবজেক্ট আছে যেটাতে ভারত আমাদেরকে আমাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে অলরেডি। একজন লয়ার তাজুল আমি দেখলাম, উনি বলেছে যে ভারতীয় পুলিশ বাহিনীর ড্রেসে ভারতীয় বাহিনী আমাদের এখানে ছিল, এটার প্রমাণ পাওয়া গেছে। আমি নিজে কনফার্ম করেছি, ইয়াতে লাইভ করেছি ফেসবুকে, যে 5ই আগস্টের পরে 21 জন ভারতীয় পুলিশ উইথ টিয়ার গ্যাস, রাবার বুলেট এগুলো নিয়ে জাহানাবাদ ক্যান্টনমেন্টে ছিল। ওইটা আমি লাইভ করার পরে একদিন পরে তারা ওখান থেকে চলে গেছে, তারপরে সেনাবাহিনী বিবৃতি দিয়েছে এরকম এম্বাসির কেউ ছিল না। বাট আমি 100% কনফার্ম, কারণ ওখানকার যারা আছে তাদের সাথে ডাইরেক্ট ভাবে কথা বলেছি। এই যে প্রমাণগুলো পাওয়া গেছে যে ভারত সরাসরি করেছে, এই জিনিসগুলো আমরা ভারতের সাথে, আমি মনে করি বিএনপি যেটাই বলবে সাথে স্মরণ করিয়ে দিবে যে তোমরা এই করেছো। সো আর আমি পার্সোনালি মনে করি যে ভারতের সাথে আপনি যদি যে কোনো জিনিসই নতজানু ভাবে তাদের সাথে ডিল করেন, তারা পেয়ে বসবে। এবং এটার প্রমাণ হচ্ছে তার এই ডিপ্লোমেসি অলরেডি তার নেইবার সবগুলোর সাথে ফেল করেছে। একমাত্র বাংলাদেশের সরকার এই স্বৈরাচারী হাসিনার সাথে তার ইয়াটা ছিল। এখন মনে করেন, এখন ইলিশ প্রসঙ্গে আসি। ইলিশ মাছটা মানে এখন উপদেষ্টারা যে কথাই বলুক, আমার কথা হচ্ছে এটা আন্তর্জাতিকভাবে এবং আমাদের জনগণের কাছে প্রচার হয়েছে যে আমরা কোনো ধরনের চাপের কাছে নথি স্বীকার করে ভারতের কাছে ইলিশ দিচ্ছি। বাট আমরা যদি এটা না দিতাম, তাহলে আমাদের এই যে অর্থনৈতিক ভাবে যে আমরা যে ডলার যেটা ইনকাম করতাম তাদেরকে রপ্তানি করে, তার থেকে অ্যাটলিস্ট 10 থেকে 20 গুণ লাভ হইতো। সেটা হচ্ছে আমাদের যে পজিশনটা আন্তর্জাতিক পর্যায়ে, যে আমরা উই আর স্ট্রং এগেনস্ট ইন্ডিয়া। ফারুক ভাই যেটা আগে যেটা বলেছে যে আমাদের আন্তর্জাতিকভাবে প্রতিটা দেশের সম্মান হচ্ছে সেম। সো এই সম্মান যখন সেম থাকে, অ্যাকচুয়ালি আন্ডারডগরা একটা ফেসিলিটি থাকে, সেটা হচ্ছে আমি
যদি আন্ডারডগ তার থেকে মানে একটু কম শক্তিশালী দেশ হই, আমি কিন্তু তার মুখের উপরে রং কথাটা বলে দিতে পারবো, আন্তর্জাতিক প্রচার করে সেটা তার এগেস্টে যাবে। তো আমরা কিন্তু এইটা করতেছি না। এই ইলিশ ডিপ্লোমেসি যেটা হয়েছে আমি বলবো এটা রং হয়েছে। এটা যদি আমরা না দিতাম তাহলে আমরা আমাদের যে মোরাল এবং যে স্ট্রেংথটা ইয়ার সাথে, তখন ইন্ডিয়া বুঝতে পারতো যে আমাদের এই জিনিসটা করাটা আমাদেরকে ফিউচারে বাংলাদেশের সাথে ডিল করে আরো সফট নীতি করতে হবে। এটা তাদেরকে স্ট্রং করবে এবং তারা ওই যে তাদের যে প্রেজেন্ট নীতি আছে ওইটাই চালায় যাবে। আর আমি আরেকটা জিনিস এখন বলবো যে আমাদের সাথে এখন আমেরিকার সাথে ভালো সম্পর্ক, আমেরিকার সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক। একটা জিনিস বুঝতে হবে যে এখানে ইন্ডিয়াকে সাপোর্ট দিচ্ছে ইন্ডিয়ার বাজার, আর একটা হচ্ছে চায়নাকে ফেস করার জন্য, চায়নার এগেইনস্টে তার অবস্থানকে স্ট্রং করার জন্য। এখানে বুঝতে হবে যে এখানে একটা নতুন নতুন না মানে অনগোয়িং সিচুয়েশন হচ্ছে মায়ানমার। আমরা সবাই জানি আমেরিকার একটা মায়ানমার বা বার্মা অ্যাক্ট আছে, তারা ইচ্ছে করে বার্মা অ্যাক্ট নামটা দিয়েছে এই জানতাকে একটু আন্ডারমাইন করার জন্য। এবং ওইখানে যে একটা পাইপলাইন আছে চায়না এবং ইন্ডিয়ার ওখানে ইনভেস্টমেন্ট আছে। এই কারণে বার্মা অ্যাক্টে কোনো কিছু করতে হলে ভারতের সাহায্য আমেরিকা পাবে না। সো দে নিড বাংলাদেশ। এটা আমি বলে রাখতেছি, এটা ফিউচারে এই জিনিসটা মার্জ হবে। যখন বাংলাদেশের সিচুয়েশন একটু স্ট্রং হবে, আমেরিকা আমাদেরকে প্রেশার দিবে বার্মা অ্যাক্ট সাকসেস করার জন্য। সো এটা হচ্ছে তাদের মেইন প্ল্যান। সো আমি মনে করি যে বর্তমানে যে মায়ানমারের যে আরাকান আর্মি আছে যারা আমাদের বর্ডারে কাজ করছে, এদের আমাদের প্রেজেন্ট ভালো রিলেশন করার দরকার আছে। এদের সাথে আবার ইন্ডিয়ার খারাপ রিলেশন। সো ফিউচারের যে টানাপোড়ন যেটা হবে, একদিকে হচ্ছে চায়না, একদিকে হচ্ছে আমেরিকা, একদিকে হচ্ছে ইন্ডিয়া। এই সবগুলো ক্রাইসিসের মধ্যে আমাদের সরকারকে সঠিক ডিসিশনটা নিতে হবে। আমি মনে করি প্রেজেন্ট যদি আমরা এই সবকিছু মিলায়, এখন আমরা তো আমেরিকার সাথে ইয়া করতেছি, ওকে লেটস এনজয় দ্য হ্যাপি টাইম। বাট যখন ক্রাইসিস টাইম আসবে তখন কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য আমেরিকা থাকবে। যার আগে আমরা সবাই জানি সিকিউরিটি রিজনে ইন্ডিয়ার কাছে বাংলাদেশকে লিজ দিয়েছিল। এখন সেই সিচুয়েশন কি জন্য নাই? বিকজ অফ মায়ানমারের সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক, তারা ফিউচারে বার্মা এক করবে, তখন বাংলাদেশকে দরকার আছে। সো আমি মনে করি যে এই সরকারকে ফিউচারে যে কোনো সিচুয়েশনের জন্য আমাদেরকে খুব কেয়ারফুল ডিসিশন নিতে হবে। এবং এই কেয়ারফুল ডিসিশনের একটা চোখ বন্ধ করে একটা রাইট ডিসিশন হচ্ছে টু ব্রিং প্রপার ডেমোক্রেসি ইন আওয়ার কান্ট্রি। আমরা এখন যদি দেখি যে এই সরকার কোন দলকে প্রেফার করতেছে, কোন দলকে আন্ডারমাইন করতেছে, এই জিনিসটা ঠিক হচ্ছে না। এবং আমি আরেকটা জিনিস স্ট্রং ভাবে এখানে বলতে চাই, সেটা হচ্ছে এই যে যত যাই বলুক এই আহ ইয়াকে ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, আওয়ামী লীগ পুনর্বাসন করতে কে চায়? ভারত চায়। আমাদের কখনোই উচিত হবে না এই আওয়ামী লীগ সরকার যে, এর আগে আমি বলেছি যে এই তাদের শেষ মুহূর্তে সরকারের শেষ মুহূর্তে তারা জামাতকে নিষিদ্ধ করেছিল কি? তারা ৭১ গণহত্যা চালিয়েছে। আর এই আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। এবং গণহত্যা কি আমরা অলরেডি জানি ১৪২৩ লোকজন মারা গিয়েছে, ২২,০০০-এর মতো আহত হয়েছে এবং নিখোঁজের খবর এখন আমরা জানি না। সো এই সিচুয়েশনে আমি মনে করি এই সরকারের জন্য বাংলাদেশের জন্য বেস্ট ডিসিশন হতো। বাংলাদেশের জন্য কি জন্য? কারণ আওয়ামী লীগ যদি রাজনীতিতে গ্রাউন্ডে থাকে তাহলে ভারত কোনোভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, যেটা বাংলাদেশের জন্য খারাপ। সো আমি মনে করি এই সরকার বা ভবিষ্যতে যারা নির্বাচন করে যে সরকারটাই আসবে সেটা অবশ্যই আওয়ামী লীগ হবে না। তখন আমি চাই যে একটা হানা রেফারেন্ডাম ভোটের মাধ্যমে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, আমি করি যে আমাদের নেক্সট নির্বাচিত সরকার যারাই আসবে, কারণ আমাদের ভারতের যে দাদাগিরিটা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে। মুক্ত হওয়ার জন্য এই এই আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করা আমাদের একটা ইম্পর্টেন্ট দাবি। সো এটাই বলবো যে ফিউচারে এখন আমি মনে করি ডক্টর ইউনূস সরকার এখনো যে সমস্ত সমস্যাগুলো ফেস করতেছে এর মূল কারণ হচ্ছে পুরা আওয়ামী লীগের অ্যাডমিনিস্ট্রেশনটা আছে এবং এটার মাসুল পাওয়ার হচ্ছে মিলিটারি। এবং মিলিটারিতে যারা আয়নাঘর থেকে শুরু করে যত ধরনের গোয়েন্দা সংস্থার সাথে জড়িত যারা যারা পারপিটেটর আছে, প্রত্যেকেই শপথে বেহাল আছে, ১-২ জন ছাড়া। তো এটার ব্যাপারে আমি মনে করি প্রফেসর ইউনূসকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে যাতে সেনাবাহিনীটাকে শুদ্ধ করা যায়। আদারওয়াইজ যদি শুদ্ধ করা না হয় এই লেফটেন্যান্ট তানজিমের মতো আরো দুর্ঘটনা আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাইদ মামুন মাহবুব। আমাদের নির্বাচনের ব্যাপারে এক একজন এক এক কথা বলছেন, বাট বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি নির্বাচন হোক। ডক্টর ইউনূস যদিও বলেছে আমি ১ মিনিট, যদি আমাকে ১ মিনিট টাইম দেন, আমি এই প্রশ্নটা বোধহয় মিস করে গেছি। সেটা হচ্ছে
আমরা দেখলাম যে জেনারেল ওয়াকার বলেছেন সাম সর্ট অফ 18 মাসের মধ্যে নির্বাচন দিতে। আমি মনে করি যে ইট ইজ নট হিজ জুরিসডিকশন। ওনার যে পোর্টফোলিও আছে, ওনার যে র্যাঙ্ক স্ট্রাকচার আছে, এটাতে উনি এই ব্যাপারে কবে নির্বাচন হবে এটার ডিসিশন দেওয়া বা এটার ব্যাপারে কোনো মতামত দেওয়ার অফিসিয়ালি উনি অধিকার সংরক্ষণ করেন না। আমি মনে করি উনি মানে মানে আউট অফ দ্য স্টেপ, তার দায়িত্বের বাইরে রেখে এই কথাটা বলেছেন। এবং এই কথাটা বলার কারণ কি? বিকজ হি গট মাসল পাওয়ার, and muscle power is a political strength. সো ওই পলিটিক্যাল স্ট্রেংথে এটা বলেছে। এবং এই কারণে, এই পলিটিক্যাল স্ট্রেংথটার কারণেই সেনাবাহিনীতে এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসররা সব আছে, এবং এইটাকে ডিল করতে হবে প্রফেসর ইউনূসকে হার্শ ভাবে। ধন্যবাদ। সাইদ মামুন মাহবুব, আপনার কাছেও শুনতে চাই যে জি। বাট বিএনপি চাচ্ছে যে নির্বাচন তাড়াতাড়ি। যেটা বলতে চাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে মাহবুব ভাই রাহুল গান্ধী সম্বন্ধে যেটা বলেছে, একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতের সরকার চেঞ্জ হয় কিন্তু বাংলাদেশ নীতি কখনো চেঞ্জ হয় না। এটা সেম জিনিস। সো এটার সাথে কারো প্রতি পার্টিকুলার দেখানোর কোনো মানে হয় না। ভারত, আমাদের শুধু একটাই করতে হবে, বর্তমানে যে ভারতের পণ্য বয়কট আন্দোলন যেটা চলতেছে, এটা তাদেরকে রিয়েলি ইট হার্টস দেম। সো এটা চালু রাখতে হবে, এবং পাশাপাশি প্রতিটা ক্ষেত্রে তাদের যেগুলো অনিয়ম আছে ওগুলো তাদেরকে বলতে হবে। এটা সরকারি করুক বা বিএনপি করুক বা অন্যান্য রাজনীতি দল যদি ওদের সাথে মানে ভারতের সাথে যদি কথা বলে। আরেকটা জিনিস আমি লাস্টে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে বিভিন্ন অনলাইন এবং বিভিন্ন পত্রিকা দেখে, যে যারা এই গণ বিপ্লবে যারা আহত হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের শহীদের মধ্যে দান করুন, যারা বা নিখোঁজ আছে বা যারা আহত হয়েছে, তাদের যে চিকিৎসার সময় আমরা বিভিন্ন সমস্যা, বিভিন্ন জিনিস দেখতেছি। আমার মনে হয় সরকারকে, এবং যেহেতু দুইজন ছাত্রদেরই উপদেষ্টা দুজন আছেন, আমরা এটা স্ট্রংলি তাদের সম্পূর্ণ চিকিৎসার ভার দেশের বা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এটা নিশ্চয়ই আমাদের যে উপদেষ্টারা আছে এটা স্ট্রংলি দেখবেন। আমার মনে হয় এটার ব্যাপারে কোনো একটা রিল্যাক্টেন্স আছে, কারণ আমরা এখনো অনেক বিভিন্ন সাফারিং এর স্টোরি আমাদের কানে আসে। ধন্যবাদ।